আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তনুজা। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো দুগ্ধপানকারী মায়েদের স্তনের পরিচর্যা নিয়ে। আমরা মেয়েরা এমনিতেই আমাদের স্তনের ব্যাপারে উদাসীন থাকি, তার উপর আমরা বাংলাদেশি মেয়েরা অধিকাংশ আসলে জানি না কিভাবে আমাদের স্তনের সঠিকভাবে পরিচর্যা করতে হয়। এরপর যখন আমরা মা হই তখন আমাদের সমস্ত চিন্তাধারা বাচ্চাকে ঘিরে থাকায় আমরা আমাদের নিজেদের বেসিক যে পরিচর্যা সেটা করারই সময় পাই না। সেখানে এই সময় আমাদের কাছে আমাদের স্তনের পরিচর্যা বিলাসিতার পর্যায়ে গিয়ে দাঁড়ায়। তবে আপনি অন্য যে কোনো সময় আপনার স্তনের পরিচর্যা করতে পারুন আর না পারুন, আপনি যখন মা তখন আপনার জন্য আপনার স্তন পরিচর্যা করাটা খুবই জরুরি। কেননা এ সময় আপনার স্তনে যদি কোনো সমস্যা দেখা দেয়, আপনি আপনার বাচ্চাকে দুধ পান করাতে পারবেন না, বা আপনার বাচ্চা তার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের যে অধিকার সেটা থেকে বঞ্চিত হবে। দ্বিতীয় কথা, এই সময় স্তনে কোনো সমস্যা হলে সাথে সাথে ডাক্তার দেখানোর মতো সময় সুযোগ মায়েরা করে উঠতে পারেন না। ফলে কি দেখা যায়, একটা ছোট সমস্যা মা পুষতে পুষতে যখন অনেক জটিল আকার ধারণ করে তখনই সে শুধু ডাক্তারের শরণাপন্ন হয়। অথচ এই সময়টাতে আপনারা কিছু সূক্ষ্ম বিষয়ে খেয়াল রাখার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত অনেক বড় জটিল বিষয় থেকে, বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। তাহলে কথা হচ্ছে, আমরা আমাদের স্তনের পরিচর্যাটা শুরু করব কখন থেকে? আপনি যখন প্রথম জানতে পারবেন যে আপনি মা হচ্ছেন, বা যদি পারেন এরও অনেক আগে থেকে আপনার ডাক্তারকে দিয়ে আপনি আপনার স্তনটা পরীক্ষা করিয়ে নিতে পারেন। অধিকাংশ মায়ের ক্ষেত্রেই দেখা যায় নিপিলটা সঠিকভাবে থাকে না, এটা ফ্ল্যাট থাকে বা ভিতরের দিকে ঢোকানো, ইনভার্টেড থাকে। এসব মায়েরা ডেলিভারির পরে বাচ্চাকে দুধ পান করাতে খুব কষ্ট ভোগ করেন, যেহেতু বাচ্চা ঠিকভাবে দুধ চুষতে পারে না। এইসব মায়েদের আমরা নিপিল পোলার সাজেস্ট করে থাকি, যার মাধ্যমে তারা এই সমস্যাটা সমাধান করতে পারে। আর একটা বিষয় কি দেখা যায়, যে আমাদের নিপিলের চারপাশে যে কালো অংশ থাকে, নর্মালি এখান থেকে সিবাম নামে একটি তরল সিক্রেশন হয়। গর্ভাবস্থায় এই সিক্রেশন অনেক বেশি বেড়ে যায়। দীর্ঘদিন ধরে যদি আপনি স্তন পরিষ্কার না করেন, তাহলে এই সিবামের পুরো একটা স্তর পড়ে নিপিলের যে ছিদ্রের মুখগুলো সেগুলো বন্ধ করে দেয়। ফলে দুধ আসলে তৈরি হলেও দুধ বের হতে পারে না। এসব মায়েদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি যদি সপ্তাহে রোজ না পারেন, সপ্তাহে 2 দিন হলেও একটু কুসুম গরম পানি আর পরিষ্কার কাপড় দিয়ে স্তনের বোটাটা পরিষ্কার করবেন। এছাড়াও আপনার স্তনে দলা, চাকা, গুটি, লাম এরকম থাকতে পারে। আপনার নিপিলতে বিভিন্ন ধরনের সিক্রেশন আসতে পারে, অথবা আপনার স্তনে ইনফেকশন হতে পারে, সেটা ফাঙ্গাস, ব্যাকটেরিয়ার, যেটা আপনি এই সময় ডাক্তার দেখানোর মাধ্যমে চিকিৎসা নিয়ে সারিয়ে তুলতে পারেন এবং নিজেকে ব্রেস্ট ফিডিংয়ের জন্য প্রস্তুত করতে পারেন। এখন ডেলিভারির পরে আপনার প্রথম কাজ কি হবে? ডেলিভারির পরে একজন মা তার যে ডেলিভারি করেছে সে ডাক্তার বা সিস্টার বা মিডওয়াইফ, অথবা বাসায় যদি ডেলিভারি হয়ে থাকে ধাত্রীর কাছ থেকে প্রথম কাজ হবে বাচ্চাকে দুধ খাওয়ানোর পজিশনিং এবং অ্যাটাচমেন্টটা শিখে নেওয়া। পজিশনিং অ্যাটাচমেন্ট বলতে আমরা কি বোঝাই, যে আপনি আপনার বাচ্চাকে কোন পজিশনে ধরবেন, বাচ্চা কোন দিকে মুখ করে থাকবে, তার মুখটা কতটুকু খোলা হবে, আপনি স্তনটা, আপনার স্তনের কতটুকু অংশ বাচ্চার মুখে দেবেন, কিভাবে চেপে দুধ বের করবেন, আসলে এই বিষয়গুলো। এই সময় মায়েরা স্তনের যতগুলো সমস্যা ফেস করে তার অধিকাংশই কিন্তু প্রপার পজিশনে এবং অ্যাটাচমেন্টে দুধ না খাওয়ানোর কারণে মায়েদের হয়ে থাকে। অনেক সময় কি দেখা যায়, যে মায়েরা শুধুমাত্র নিপিলটা বাচ্চার মুখের মধ্যে দেয়। এখন নিপিলে তো কোনো দুধ থাকে না, মায়েদের দুধ জমা থাকে নিপিলের চারপাশে যে কালো অংশ, সেগুলোতে দুগ্ধগ্রন্থিগুলো থাকে, ওখানে এসে দুধ জমা থাকে। এখন যদি মা শুধু নিপিল বাচ্চার মুখে দেয়, তাহলে কি হবে? বাচ্চা দুধ চাটবে, দুধ পাবে না, সে তো ক্ষুধার্ত, সে তখন আরো জোরে চাপ দেবে। আরো জোরে চাপ দিতে যেয়ে নিপিলকে আঘাতপ্রাপ্ত করবে, নিপিলে সর হবে, নিপিল কেটে যাবে, নিপিলে ঘা হবে, মা ব্যথা পাবে। এখন আপনি যদি নিপিলের সাথে কালো অংশ আরেকটু ভিতরে ঢুকায় দেন, তাহলে বাচ্চা যখন চুষবে সে যথেষ্ট পরিমাণে দুধ পাবে, ফলে বাচ্চারও যেমন পেট ভরবে, দুধ খাওয়াতে আপনারও কষ্ট ফিল হবে না।
মায়েরা এই সময় কি করে, অনেকে হচ্ছে নিচের দিকে ঝুঁকে পড়ে বাচ্চাকে দুধ খাওয়ায়। এটা করতে যেয়ে কি হয়, ব্যাক পেন সমস্যা শুরু হয়ে যায়। এই সময় প্রচুর মায়েরা আমাদের কাছে কমপ্লেন করে যে আমার পিঠে ব্যথা হচ্ছে, ঘাড় লেগে আসতেছে। আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি বিং দ্য বেবি টু দ্য চেস্ট। আপনি নিজে ঝুঁকে যাবেন না, বাচ্চাকে বুকের কাছে এনে দুধ পান করান। এরপরে আপনার দুধ খাওয়ানো হয়ে গেল। ফিডিং করার পরে কি দেখা যায়, অনেক সময় আমাদের স্তনে অনেক বেশি দুধ জমা হয়ে থাকে, মানে অনেক বেশি দুধ প্রোডাকশন হচ্ছে, বাচ্চা পুরোটা খেতে পারছে না, স্তনে দুধ থেকে যাচ্ছে। এই যে বেঁচে থাকা যে দুধটা আপনার স্তনের মধ্যে জমা হয়ে আছে, এই দুধটা আপনি খাওয়ানোর পরে অবশ্যই গেলে একটা পরিষ্কার পাত্রে সংরক্ষণ করতে হবে। এই দুধটা না গাললে কি হবে, আপনি যদি এই দুধটা না গালেন, এটা প্রত্যেকবার জমবে, জমে জমে আপনার স্তন শক্ত খচড়া হবে, আপনার ব্যথা হবে, এই জমাট বাঁধা দুধে ইনফেকশন হবে, হয়ে সেখান থেকে পুঁজ হতে পারে, যেটা আর একটা জটিল অবস্থার সৃষ্টি করবে। এই জন্য আপনারা কি করবেন, প্রতিবার ফিড করার পরে অবশিষ্ট যে দুধ থেকে যাচ্ছে সেটা গেলে স্তনটাকে খালি করে ফেলবেন। এই দুধটা আপনারা ফেলে দেবেন না, এটা আপনারা সংরক্ষণ করবেন। এই গালা দুধ কতক্ষণ পর্যন্ত ভালো থাকে, সাধারণ তাপমাত্রায় রুম টেম্পারেচার যেটা আমরা বলি, সেই রুম টেম্পারেচারে এটা 6 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। আপনারা চাইলে রেফ্রিজারেটরেও এটাকে সংরক্ষণ করতে পারেন। এই দুধটা গালবেন কিভাবে, সেটা আপনি হাত দিয়েও গালতে পারেন, আবার দুধ গালার জন্য ব্রেস্ট পাম্প পাওয়া যায়, ম্যানুয়ালিও পাওয়া যায়, ইলেকট্রিকও পাওয়া যায়। তবে আমরা সাজেস্ট করি ইলেকট্রিক ব্রেস্ট পাম্প ইউজ করতে, তাহলে মা ইজিলি ব্যথামুক্তভাবে দুধ গালতে পারে। এই সংরক্ষিত দুধটা পরবর্তীতে আপনি আপনার চাইলে আপনার বাচ্চাকে ড্রপার বা স্পুনের সাহায্যে খাওয়াতে পারবেন, তাহলে আর মায়েদের এই যে আর্টিফিশিয়াল দুধ খাওয়ানো কোনো দরকার পড়বে না। প্রত্যেকবার ব্রেস্ট ফিডিং করানোর পরে আপনার মাথায় রাখতে হবে, স্তনটাকে আপনাকে ড্রাই ক্লিন রাখতে হবে, শুকনা রাখতে হবে। একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে প্রতিবার খাওয়ার পরে স্তনটা আপনি মুছে ফেলবেন। যদি স্তন ভেজা থাকে তাহলে কি দেখা যাবে, এই ভেজা স্তনে ক্র্যাকিং হওয়ার, ভেজা স্তন ছিলে যাওয়ার, শোরনেস হওয়ার একটা চান্স বেশি থাকে। সাথে এই ভেজা স্তনে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা টেন্ডেন্সি থেকে থাকে। এরপরে কিছু কিছু ক্ষেত্রে কি দেখা যায় যে বাচ্চা দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ছে, তখন মায়েরা কি করে, হুট করে দুধটা বাচ্চার মুখ থেকে বের করে আনে। এই যখন বাচ্চার মুখ থেকে বের করতে আনে, সেই মুহূর্তে বাচ্চা কিন্তু আরো জোরে দুধটা কামড়তে আঁকড়ে ধরার চেষ্টা করে। এর মাঝে মায়ের স্তনে ক্র্যাকিং বা শোরনেসের একটা সমস্যা তৈরি হয়ে যায়। সেই জন্য এই ক্ষেত্রে কি করবেন, যে আপনার বাচ্চা দুধ খেতে খেতে ঘুমায় গেলে কিভাবে আপনার দুধটা বের করবেন। বাচ্চাদের অ্যাঙ্গেল অফ মাউথ এই জায়গাটায় যদি আপনি স্টিমুলাস দেন, তাহলে বাচ্চা হা করবে। বড় করে যখন হা করবে তখন আলতো করে নিজের স্তনটা বের করে আনতে হবে। এত কিছুর পরেও যদি আপনার স্তনে ক্র্যাকিং, শোরনেস বা ব্যথা হয়, তাহলে ইমিডিয়েটলি আপনি কি করবেন, সাথে সাথে আপনার দুধ গেলে ওই দুধটা ওই জায়গাটায় আপনি লাগাই দেবেন। দুধ অনেক ভালো অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, কারণ দুধে প্রচুর পরিমাণে, মায়ের বুকের দুধে প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবুলিন থাকে, যেগুলো আপনার হিল হতে সহায়তা করবে। এবং এরপরে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন, করে সে যে চিকিৎসা দেয় সেই জিনিসটা ফলো করুন। অবশ্যই ডাক্তার দেখাতে হবে, না হলে কিন্তু স্তনে ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। দেখা যাবে কি স্তনটা শক্ত হয়ে যাচ্ছে, ভার হয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে, তার উপরে ওই জায়গাটার তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেছে। হাতে যদি আপনি স্পর্শ করেন দেখবেন জায়গাটা আশপাশের জায়গা থেকে অনেক বেশি গরম বোধ হচ্ছে, উপরে চামড়াটা লাল হয়ে যাচ্ছে, এটা আমরা বলি ইনফেকশনের দিকে চলে যাচ্ছে। এই সময় দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে, কেননা ইনফেকশন থেকে যদি অ্যাবসেস হয়ে যায়, মানে ভিতরে যদি পুঁজ জমে যায়, তাহলে কিন্তু অনেক সময় আমাদেরকে কি হয়, কেটে পুঁজটা বের করে দিতে হয় এবং পরবর্তীতে ড্রেসিং চলে, যা কিন্তু প্রায় 1.5-2 মাসের একটা জটিল প্রক্রিয়া এবং প্রচণ্ড পেইনফুল। যার হয়েছে শুধু সেই বুঝতে পারবে যে এটা কি তীব্র যন্ত্রণাদায়ক ব্যথার একটা সমস্যা। সেই জন্য আপনার যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, স্তনে যদি আপনি সামান্যতম ব্যথাও অনুভব করেন, বাসায় বসে থাকবেন না, দ্রুত আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এ সময় আমরা মায়েদেরকে আর একটা কি পরামর্শ দিয়ে থাকি, যে আপনারা আপনাদের ব্রেস্টের সাইজ এবং শেপ অনুযায়ী ব্রা ব্যবহার করুন, অ্যাপ্রোপ্রিয়েট, যেটা আপনার ব্রেস্টের সাথে ঠিক থাকে।
মনে রাখবেন প্রত্যেকটা মা যেমন আলাদা, তাদের কিন্তু ব্রেস্টের সাইজ অ্যান্ড শেপও আলাদা। তাই আপনার ব্রেস্টের সাইজের সাথে মিলে এরকম একটা ব্রা, কমফোর্টেবল ব্রা আপনাকে ব্যবহার করতে হবে। এ সময় কিছু নার্সিং ব্রা পাওয়া যায় যেটা আপনারা ব্যবহার করতে পারেন। ব্রা যে ব্যবহার করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি ব্রা ছাড়া কমফোর্টেবল ফিল করেন তাহলে আপনি ব্রা ছাড়াও থাকতে পারেন। তবে ব্রা ব্যবহার করলে একটা অসুবিধা হচ্ছে, ব্রেস্টটা প্রথম কথা সাপোর্ট পাচ্ছে, দ্বিতীয় কথা এই যে নিপিলের যে কাপড়ের সাথে ঘষা খাওয়ার বিষয়টা থাকে সেটা কম হয়। এছাড়াও মায়েরা, বিশেষ করে ওয়ার্কিং মাদাররা একটা কমপ্লেন করে থাকে যে দুধ পরে কাপড় ভিজে থাকতেছে সবসময়, যার কারণে তারা একটা এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে পড়ছে। এসব ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনারা নিপিল প্যাড ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যেমন নিপিলটা একটু ড্রাই রাখতেও এটা সাহায্য করবে এবং বিভিন্ন এম্বারেসিং সিচুয়েশন থেকেও আপনাকে রক্ষা করবে। এ সময় মায়েরা আরেকটা যে সমস্যার কথা বলেন সেটা হচ্ছে যে আমার ব্রেস্ট ঝুলে যাচ্ছে। যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট পজিশন এবং অ্যাটাচমেন্টে আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান তাহলে এই যে ঝুলে যাওয়ার সম্ভাবনাটা একটু কম হয়। আর যদি আপনি একটা অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অ্যান্ড শেপের ব্রা ব্যবহার করেন এই সময়গুলোতে তাহলেও কিন্তু ব্রেস্ট ঝুলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। এরপরেও যদি আপনার ব্রেস্ট ঝুলে যায় বা স্যাগিনেস দেখা দেয় সেক্ষেত্রে আপনি কিছু ব্রেস্ট টাইটেনিং এক্সারসাইজ আসছে, এগুলো করতে পারেন। আপনি ইউটিউবে সার্চ দিলেই হাজার হাজার ভিডিও এ সম্পর্কে তো পাবেন, সেটা দেখে আপনি এক্সারসাইজ করতে পারেন। এতক্ষণ ধরে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বললাম এগুলো হচ্ছে কমনলি মায়েরা আমাদের কাছে যে সমস্যাগুলো নিয়ে আসে সেই সমস্যা এবং তার কিছু সমাধান। এছাড়াও এই সময় মায়েরা আরও হাজার রকমের সমস্যা অনুভব করতে পারে। তবে আপনার যে সমস্যায় হোক না কেন আপনি বাসায় বসে থেকে সময় ক্ষেপণ করবেন না। দ্রুত আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে তার একটা চিকিৎসা বা সমাধান খুঁজে নেবেন। মনে রাখবেন, মা হিসাবে বাচ্চাকে দুধ খাওয়ানো আপনার অন্যতম প্রধান একটি দায়িত্ব এবং সেটা নিশ্চিত করতে এই সময় স্তনের সঠিক পরিচর্যা করুন, নিজে সুস্থ থাকুন, মাতৃত্বের স্বাদ পূর্ণভাবে উপভোগ করুন। ধন্যবাদ।